আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ৪ নম্বর কয়রা লঞ্চ ঘাট, এটা খুলনা ডিভিশনের আন্ডারে একটা উপজেলা। আমাদের ডান দিকে এটা হচ্ছে নদী, নদীটার নাম হচ্ছে শাকবাড়িয়া নদীর পরে হচ্ছে সুন্দরবন। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে এটা সবগুলো হচ্ছে সুন্দরবন, সব সুন্দরবন। ওপারে সুন্দরবন, এপারে হচ্ছে আপনার মানুষেরা, এই মানুষ ঘর বাড়ি ওলে বেঁধে আছে একবারে জসিং আংটিয়ারা মানে পর্যন্ত চলে গেছে। কিন্তু জসিং আংটিয়ারের পরের থেকে ও সাইডে কিন্তু আর কোনো ঘর বাড়ি কোনো ব্যবস্থা নেই, সবই সুন্দরবন, সবই মানে নদী, বড় বড় নদী, সুন্দরবন সবই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন কামাল ভাই। তো কামাল ভাই এই এলাকার অন্তত সাহসী একজন মানুষ। তো কামাল ভাই সুন্দরবনে যান, সুন্দরবনে আপনার হচ্ছে কাঁকড়া ধরেন, মাছ শিকার করেন। এখন আমি ওনার সাথে কথা বলে আমি যেটা জেনেছিলাম ওনার বয়স হচ্ছে আপনার ৪৫ বছরের কম বা আশেপাশে, তাই তো? আপনি এখনো আপনার সর্বশেষ সুন্দরবনে কবে গিয়েছেন? সর্বশেষ সুন্দরবনে গেছি আমি, আমার এক্সিডেন্টটা হয়েছে ২০১১ সালে। ২০১১ সালে আমরা কামাল ভাইয়ের মুখ দেখে বুঝতে পারছি ওনাকে বাঘ আক্রমণ করেছিল। তো যেহেতু আপনি প্রসঙ্গটা বলেই ফেললেন কামাল ভাই, তো আপনি যদি একটু বলতেন যে বাঘে আপনি কিভাবে ধরলো, সেক অফ অলমাইটি আল্লাহর মধ্যে আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, তো আপনি সেই গল্পটা একটু বলবেন ২০১১ সালে কিভাবে ঘটনা ঘটেছিল? আসলে আমরা যারা এই মানে কয়রা থানায় সুন্দরবন উপকূলে যারাই আছি, জি, আমরা কিন্তু প্রতিনিয়ত ১২ মাসে সুন্দরবনে মাছ ধরি, কাঁকড়া ধরি, মধু সিজনে মধু কাটি। ওকে। আমরা মানে আমি গেছিলাম মাছ ধরতে ২০১১ সালে। ২০১১ সালে আমি গেছিলাম মাছ ধরতে। কোন সময়টাতে? তা মনে করেন আজকের বেলা 10টার সময় গেছি। এই সমস্যাটা হয়েছে ২০১১ সালে। ওকে। আমরা সুন্দরবনে যাই, সুন্দরবনে এটা ছোট ছোট খাল আছে না, যেগুলো নালা বলে, কেউ খাল বলে, কেউ ছোট সেফা বলে। আমরা ওই জাল পেতে আসি। ওকে। যখন ভাটাটা সরিয়ে যায় তখন জাল পেতে আসি, এরকম জাল পেতে দিয়ে এখন কিন্তু জোয়ার বন্যা, এখন জোয়ার হচ্ছে, এখন জোয়ার হয়ে জোয়ার বন্যা হয়ে গেছে। চিংড়ি মাছ, দাইতনি মাছ, কাইন মাছ, পার্শি মাছ, বিভিন্ন ধরনের মাছ ওই খালের ভিতরে চলে যায়। ওকে। আবার যখন ভাটা হয় তখন চলে আসে। এখন ভাটা হওয়ার আগের থেকে আমরা জালটা উঁচু করে গাছের সাথে বান্ধি রেখে আছি। আচ্ছা আচ্ছা। যারা বলে চল পাটা জাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ভাটা সরিয়ে আসলে, ভাটা সরিয়ে আসলে ওই জালের সাইডে মাছ থাকে, যেখানে মনে করেন 2 রশি কিংবা 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো ভিতরেও মাছ থাকে। আমরা ওই যাই, হাট্টাটে যাই ভিতরে, গিয়ে মাছ ধরতে ধরতে আসি। আমরা যখনই মাছ ধরি তখন তো এই খালের ভিতর দিয়ে আসি, জি, মানে মালের ভিতর দিয়ে আসিনি, জি। সেও এরকম মাছ ধরতে যখন মাছ ধরি, বাঘ যদি উপরে থাকে কিন্তু আমাদের দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, বাঘ উপরে থাকে মানে হচ্ছে গাছের মধ্যে? না, গাছের মধ্যে না, মনে করেন এই উপরে বাঘ ওইখানে আছে, আমি নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি তো ওরা দেখতে পাবো না। আপনি দেখতে পারবেন না? ওকে। যেহেতু মাছ ধরতে আসতেছি, মাছ ধরতে আসতে আসতে আমরা ছিলাম 2 জন। ওকে। আর মাছ ধরতে আসতে আসতে আমি মানে আমার এই মাথাটা ব্যথা করতেছিল। তখন উঠে এরকম দাঁড়াই, কিন্তু আমি এরকম দেখছি বাঘ আমার সামনে আছে, এরকম দেখছি, মানে আমিও দেখছি। ও লাভ দিয়ে আমার সামনে থাবা দিলে আমি কিন্তু ওই খালের ভিতরে স্মৃতি পড়ে গেছি। আর আমার পাশে যে ছিল ও কিন্তু একটু সাইডে চেপে গেছে, জি। তখন বাঘ ধরে নিয়ে বুকের তোলায় নিয়ে আমি স্মৃতিই শোয়া, বাঘ এইখানে পাশা দিয়ে সম্পূর্ণ ওর বডিটা বুকের উপরে দিয়ে, বাঘের মুখ আমার মুখ একই জায়গায়, সর্বোচ্চ 1 থেকে মুঠো মত উঁচু। আচ্ছা। আর যখনই আমার ধরে বুকের তোলা তখন কিন্তু আমি সজাগ, মানে আমার হুশ আছে, আপনার সেন্স আছে। আচ্ছা। ওনারা বলছে যে তুমি যেন আমার থুয়ে দেন, আমি কিন্তু মরিনি। আচ্ছা। উনি আমার বলেছে তুমি নড়লে কিন্তু কামড়াবে। আচ্ছা। এখন উনি ওই চিল্লাফাল্লা করতেছে আর আমি ওইভাবে বাঘের বুকে তুলে আমার ধরেই রাখছে। আচ্ছা আচ্ছা। ওর সাথে যে আমি একটা মোকাবেলা করবো সেরকম ক্ষমতা আমার নেই। মানে আপনি ভয় পাইছেন না? না, আমার এক বিন্দু ভয় পাইনি। কিন্তু আসলে প্রথম যে থাবাটা আমার দিছে, আচ্ছা, এইখান থেকে দিছে এই থাবা, জি জি জি, ও থাবাটা দেখাতে হচ্ছে আপনি, হ্যাঁ, এইখান থেকে উঠছে, হ্যাঁ হ্যাঁ, সবাই কোণা থেকে এইখান থেকে উঠছে, এইখানে একটা আছে, এইখান থেকে আরেকটা আছে, এইখান থেকে আরেকটা আছে, রক্ত বের হচ্ছে, রক্ত তো বের হচ্ছে। কিন্তু ও যে থাবাটা আমার দিছে, এক এক বাঘের এক একটা বাহুতে 18 মধ্যের বল, বাঘের এক একটা বাহুতে 18 মধ্যের বল, তাহলে 4 রং কত 72। ওদের সাথে কি আমাকে পারা সম্ভব? না না না, আমি তো ভয় মরে যেতাম। যখনই ওর বুকের তলে আসি তখন ও আমার চাবি রাখছে, আর পাশে যে আছে তারে বলছি কি, উনি আমার জামাই হয়, আমার বড় চাচার দোস্ত। তখন আমি বলছি জামাই তুমি যেন আমার থুয়ে যায় না, আমি কিন্তু মরিনি। উনি বলেছে তুমি নড়লে কিন্তু কামড়াবে। আর আমি তো বাঘের বুকের তলে বিভাগ রয়েছি, উনি ওই চিল্লাফাল্লা করতেছে, বেশ 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। তখন ওনার ওই চিল্লাফাল্লার আওয়াজ আমি পাচ্ছি না, তখন আমি ওর বুকের তলের থেকে আমি শুনছি, ওনার চিল্লাফাল্লার আওয়াজ কোনো পাচ্ছি না। আমি আমাকে রেখে চলে গেল নাকি, কোনো আওয়াজ নেই। মাথাটা এরকম উঁচু করে তাকে দেখছি যে রেখে চলে গেছে কিনা। তখন বাঘ এরা মুখ ছায়া করে আমার এই মানে মুখ ব্যাট দিয়ে এভাবে কামড়াইতেছিল। ওই সময় আসলে আল্লাহরই রহমত, দিতে বাঘের গলা টিপে ধরছিলাম, বাঘের ধরি কয়েছি পিড়ির সালে বাড়ি মানা চোখের ভিতরে কাদা মার। উনি বলা মুহূর্তে আল্লাহরই রহমত সবকিছু।
এরকম কাদা তুলে চালি মারছে, মারলে বাঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে। আর বাঘের 2 চোখ যখন বন্ধ হয়ে গেছে তখন বাঘ ছেড়ে দিয়ে চলে গেছে। উনি আমার ওই বেশ 5-6 হাত দূরে ছিল, ওই 5-6 দূরের থেকে এসে আমার ধরিছে, ধরে করছে ওঠো। আমি বললাম দেখো আমার তো ওঠার কোনো ক্ষমতা নেই আমার। উনি আমার ধরে নিয়ে নৌকা নিয়ে উঠাইছে। নৌকা ওঠাবার পরে উনি ওইখান থেকে প্রায় 40 থেকে 45 মিনিট দূরে আমার আব্বা ছিল, জি, ওইখানে আমার ওইখানে নিয়ে যাবে। আর উনি আমার যখন ধরে নিয়ে নৌকা উঠাইছে, ওঠাবার পর কিন্তু বাঘ কিন্তু আবার চলে এসেছে, আবার চলে এসেছে। কিন্তু আমার নৌকায় কিন্তু বাঘ আসেনি। আমার যেখানে ওগুলো ধরিছে ওইখানে লাভ দিয়ে পড়েছে। ওইখানে একটা এই দোস্তার কলস আছে না, ওই কলস ছিল আমার হাতে। একটা কলসে মাছ ছিল, কান মাছ ছিল, দাঁতনি মাছ ছিল, পার্শি মাছ, চিংড়ি মাছ, বেশ কয়েক কেজি মাছ ছিল। ওই কলসটা ওইখানে পুড়ে যায়, কলসের গায়েটা রক্ত মাখি ছিল। মনে করেছি কি মানুষ মানে এই পুড়ি রয়েছে, আজ ওই কলে ধরিছে। কলস এখনো আমার কাছে আছে। কলসের এইখানে কামড়াইছে, থাবা দিয়ে ধরিছে। দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, যে কলস, এই দোস্তার কলস, এরে এই করে তাহলে এরে কি করতো। ওইখান থেকে নিয়ে আসলো। আনার পরে আমি আমাদের এখান থেকে একটা হসপিটাল আছে জাগরিমাল বলে, এখানে আমাদের রক্ত তো বের হচ্ছে। এলাকার লোকজন ভাই বেড়াদারা সবাই থেকে আমার মানে গাড়িতে উঠাই দিল। তখন আসলে গাড়ির পরিবেশ ছিল না, আপনার কয়রা যাওয়া লাগছিল গাড়ি ওঠানোর জন্য। সবাই ধরে নিয়ে কয়রায় নিয়ে গেল, কয়রা থেকে গাড়িতে উঠাইছে, জাগরিমাল নিয়ে গেল। এখানে জাগরিমাল নিয়ে ওনার ডাক্তাররা দেখে বলছে যে আমাদের এখানে আসলে সম্ভব না, আপনারা খুলনা নিয়ে যান। ওখানে একটু হালকা ট্রিটমেন্ট দিলো, যে একটা স্যালাইন দিলো, এটা ইঞ্জেকশন করলো। ওইখান থেকে খুলনা আড়াইশোট নিয়ে গেল। নেওয়ার পরে ওইখানে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি হাসপাতালে, 3-4 মাস ছিলেন। 3-4 মাস হাসপাতালে। আচ্ছা, মনে করেন ওখানে ফ্রি ট্রিটমেন্ট, আসলে ট্রিটমেন্ট আমি ভালো পাইনি। আচ্ছা, আমার এই যে ডান চোখের যে এখানে যে এটা, এখান থেকে নলি ঢোকাই দিছিল। আচ্ছা, চোখের নেত্রনালী ছিঁড়ে গেছে, মানে সাইকেল বাঁধলে আমি লিক হয়ে গেছে। এখন ওইখান থেকে পানি জমে ওখানে ইনফেকশন হয় এখন আমার। আচ্ছা, আর যখন প্রচন্ড গরম পড়ে তখন এত পরিমাণ মাথাটা মানে ঘোরায় আর খারাপ লাগে, কষ্ট লাগে। এখনো হয়? হ্যাঁ, এখনো হয়। আচ্ছা, অত্যন্ত কষ্ট হয় যখন প্রচন্ড গরম পড়ে। আর এই ডান চোখ দিয়ে ইনফেকশন হতেই থাকে এইভাবে। না কামাল ভাই, আপনার মুখ থেকে অনেক গল্প শুনলাম। সুন্দরবনের বাঘ আপনাকে আক্রমণ করেছিল 2011 সালে কোনো একটা সময়ে সকালবেলায়। তো এখন আপনি এখনো বেঁচে আছেন সুস্থভাবে, এটা আল্লাহর অনেক রহমত আমি যেটা মনে করি। তো আপনি যেটা বললেন, আপনার হচ্ছে চোখের মানে আপনার সমস্যা হয়, চোখের ইনফেকশন হয়, তো আপনি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন। তো আমরা অবশ্যই আশা করি যে আপনি ঠিকমতো সুস্থ হন। আপনি এখন যখন আবার সুন্দরবনে যান, আপনার ভয় কাজ করে না? আসলে বিষয়টা হচ্ছে কি, আমার সংসারের সদস্য হচ্ছে 5 জন, আমি দিয়ে। হ্যাঁ, এখন সুন্দরবনে না গিয়ে দেশের কাজটা করতে পারি না আমি। বাদায় যে দেখা যায় এখন কাঁকড়া মারি, মধুর সময় একটু মধু কাটি, এই যা হয় আল্লাহ আমার কোনো রকম মানে এই জীবন জীবিকা নেই। আচ্ছা, আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনি প্রথমে সুস্থভাবে বেঁচে থাকেন, এবং আপনার যে এখানে একটা অভিজ্ঞতা হয়েছে সুন্দরবনে গিয়ে আপনি কাঁকড়া মানে সংগ্রহ করেন, মাছ মারেন, এবং এগুলো আপনাকে জীবিকার জন্যে আপনাকে এগুলো করতে হয়। আপনার যে সাহস ভূমিকা আমি দেখলাম বা কথা বলে যেটা জানলাম, এটা আপনি আরও কাজে লাগিয়ে সামনে আপনার আপনার জীবন সুন্দর কাটুক সেই কামনা করি। এবং আমি আশা করি যে আমাদের ভিডিওটা যারা দেখবে ওরা আপনাকেও চিনবে। তো টাইগার কামাল বললে আপনাকে সবাই এক নামে চেনে, আপনি যেটা বললেন আমাকে, আপনি খুবই পরিচিত একটা মুখ। তো টাইগার কামাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে সময় দেওয়ার জন্য। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনার যে সাহসী ভূমিকা, এই সাহস দিয়ে আপনার জীবন আরও সুন্দর হোক সেই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।